কংগ্রাচুলেশন, তাই তো? এবার এই যে অলিম্পিকটা হচ্ছে শুধুমাত্র এটা বললে হবে না, মানে অলিম্পিক নিয়ে আমি পরে আলোচনা করবো, কিন্তু এই মুহূর্তে যেগুলো খবরের শিরোনামে আছে যে বিষয়গুলো সেগুলো আমাদেরকে একটু আলোচনা করতে হবে। যেমন ধরো এই যে অলিম্পিক হবে, অলিম্পিকে ভারতের তরফ থেকে কে ফ্ল্যাগ বহন করবে, কে নাম? অলিম্পিকে ফ্ল্যাগ বহনকারীর নাম কি লেখো। অলিম্পিকে অলিম্পিকে ভারতের তরফ থেকে পতাকা বলছি, পতাকা বহনকারী এর নাম হচ্ছে শরৎ তাহলে শরৎ কমল। পতাকা বহনকারীর নাম হচ্ছে শরৎ কমল। এবার তোমাকে এই পতাকা বহন করবে, মানে প্রথম দিন যখন অলিম্পিক শুরু হবে এই ব্যক্তি কি করবে? পতাকা বহন করবে, বুঝে গেল? তাহলে এবার তোমাকে এটা খবরের শিরোনামে চলে আসলো শরৎ কমল। কারণ তুমি যখন পরীক্ষা বসবে তোমাকে আইদার হয় সরাসরি পরীক্ষা দেবে এবছর অলিম্পিকে পতাকা ভারতের তরফ থেকে বহন করবে, বা তোমাকে দিয়ে দিল শরৎ কমল কোন খেলার সাথে যুক্ত। অলিম্পিক তো টুর্নামেন্ট, তাহলে কোন খেলার সাথে? ব্যাগে দেখো টেবিল টেনিস। প্রশ্ন বুঝো কিভাবে জিতছে আর। তাহলে শরৎ কমল সে খবরের শিরোনামে এখন তিনি কোন খেলার সাথে যুক্ত? টেবিল টেনিস, বুঝে গেল? নেক্সট দেখো অলিম্পিকে ভারতের তরফ থেকে মশাল বাহিনী, মশাল মানে টর্চ, মশাল বহন করবে, বা লেখো মশাল বহন করবে কে? অভিনব বিন্দ্রা। মানে কি হয়, অলিম্পিকে টর্চ নিয়ে যায় মশাল, তাহলে ভারতের তরফ থেকে সেই টর্চকে বহন করবে অভিনব বিন্দ্রা। কে তিনি? না শুটার, তীরন্দাজ আর্চারি আলাদা, শুটার। কিন্তু কেন তাকে দেওয়া হলো? কেন অভিনব বিন্দ্রা কিসের জন্য বিখ্যাত? ভারতের একমাত্র একটি সিঙ্গেল ইভেন্টে তিনি গোল্ড জিতেছিলেন, একমাত্র এখন অব্দি অলিম্পিকে সিঙ্গেল ইভেন্ট। একটা কি হয়, দলগত ইভেন্ট হয় মানে টিম ওয়ার্ক, আর একটা হচ্ছে সিঙ্গেল ইভেন্ট, ব্যক্তিগত ইভেন্ট। ভারতের ব্যক্তিগত ইভেন্টে এখন অব্দি গোল্ড পাওয়া একমাত্র ব্যক্তির নাম কি? 2 নম্বর, মানে প্রথম তিনি ছিলেন, দ্বিতীয় নীরজ চোপড়া, তাই তো? প্রথম কে ছিলেন? অভিনব বিন্দ্রা। ব্যক্তিগত ইভেন্টে গোল্ড জিতেছিলেন কবে? 2008 অলিম্পিক, বেজিং অলিম্পিক। তাহলে অভিনব বিন্দ্রা তিনি কোন অলিম্পিকে তিনি গোল্ড জিতেছিলেন? 2008 বেজিং অলিম্পিক। এবং এবছর অলিম্পিকে তিনি কি করছেন? ভারতের তরফ থেকে মশাল বহন করবেন। দ্বিতীয় ব্যক্তি হিসাবে গোল্ড জিতেছেন কে? নীরজ চোপড়াজি, তাই তো? আমরা জানি তো নীরজ চোপড়া কোথায়? টোকিও অলিম্পিক 2021 টোকিও অলিম্পিক। কিসে? জ্যাভলিন, তাই তো? জ্যাভলিন। তাহলে এখন অবধি ব্যক্তিগত ইভেন্টে আমরা 2 বার মাত্র গোল্ড পেয়েছি। গোল্ডের কথা 2 বার মাত্র। প্রথম কে জিতেছিল? অভিনব বিন্দ্রা 2008 বেজিং অলিম্পিক, একদম মাথার মধ্যে এবার সেট করে দেবে। আর দ্বিতীয় হচ্ছে নীরজ চোপড়া জ্যাভলিন 2021 কোথায়? টোকিও অলিম্পিক। এবার যখন তোমাকে অপশনে দেবে যে এবছর মশালকে বহন করবে, ওখানে নীরজ চোপড়া থাকবে, 90% না যে নীরজ চোপড়া করবে কি না? নীরজ চোপড়া এখন খবরের শিরোনামে আছে, বুঝতে হবে। নেক্সট দেখো অলিম্পিকে ভারতের শেফ অফ দ্য মিশন। নেক্সট পয়েন্ট, অলিম্পিকে ভারতের শেফ, তালবের সরকারের শেফ অফ দ্য মিশন। অলিম্পিকে ভারতের শেফ অফ দ্য মিশন, তালবের সরকারের শেফ অফ দ্য মিশন কে হয়েছে? ম্যারি কম। বোঝা গেল? বক্সার বিখ্যাত, তিনি গোল্ড জেতেননি, তিনি ব্রোঞ্জ জয়ী, কিন্তু 5 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বক্সার, বুঝা গেল? তাহলে শেপ অফ দ্য মিশন কি জিনিস স্যার? দেখো এই যে প্রত্যেকটা অলিম্পিকে কি হয়, একটা বিশাল বড় টিম পাঠানো হয়, ভারতের তরফ থেকে অনেক খেলোয়াড় যাবে, প্রত্যেকটা খেলোয়াড়ের কোচ যাবে। তাহলে এই টিমটাকে প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য একজনকে বানানো হয়। মানে এই যে ম্যারি কম, তার কাজ হচ্ছে পুরো টিমটাকে নিয়ন্ত্রণ করা, কোন স্পোর্টসম্যানের কি সমস্যা হয়েছে, কি দাবি, সেটাকে দেখা, সেটাকে মেটানো, এটা কার দাবি? শেপ অফ দ্য মিশন, বুঝেছো? তাহলে এই 3টে পদ আলাদা আলাদা ব্যক্তি। অলিম্পিক শুধু ওইভাবে করলে হবে না, অলিম্পিকে তোমাকে টর্চ বিয়ারারকে, মশালকে বিয়ার করছে অভিনব বিন্দ্রা, ফ্ল্যাগকে বিয়ার করছে টেবিল টেনিস প্লেয়ার শরৎ কমল, আর তোমার এখানে শেপ অফ দ্য মিশন কি হয়েছে? ম্যারি কম। এবং ভারতে কবে হবে অলিম্পিক? 2024। তাহলে আমি যখন আর কি কোনো টুর্নামেন্ট নিয়ে পড়বো, তাতে কি কি সম্ভাব্য প্রশ্ন আছে সেখান থেকে জানতে হবে, বুঝেছো? এই টাইপের প্রশ্ন তোমাদের দেবে। অলিম্পিক আমি নিয়ে পরে আলোচনা করবো, আরো বিস্তারিত আলোচনা করবো। অলিম্পিক অনেক কিছু আছে, অলিম্পিকের 5টা কালার আছে, জানো তো? আর খুব কমন প্রশ্ন দেয় অলিম্পিক যে এশিয়ার কালার কোনটা, মানে 5টা কালারের মধ্যে এশিয়াকে কোনটা রিপ্রেজেন্ট করে, কি হবে? ইয়েলো, হলুদ, তাই না? প্রশ্ন এগুলো খুব কমন প্রশ্ন, তাই এগুলো নিয়ে আমি আলোচনা করি। মানে পরীক্ষার প্রশ্ন এটা ভুল হয় স্টুডেন্টদের, যে গান্ধীজি প্রথম সর্বভারতীয় আন্দোলন করেছিল
বেশিরভাগ স্টুডেন্টরা চম্পারণ করে ফেলে, এই ভুলটা করবে না। গান্ধীজি প্রথম সর্বভারতীয়, সারা ভারতবর্ষ জুড়ে ব্রিটিশ ভারতে তার আন্দোলন ছিল রাওলাট সত্যাগ্রহ। কবে শুরু হয়েছিল? 24শে ফেব্রুয়ারি 1919। ঠিক আছে, নেক্সট লেখো অসহযোগ আন্দোলন। আচ্ছা, এই যে রাওলাট সত্যাগ্রহ, তার উদ্দেশ্য কি ছিল? রাওলাট সত্যাগ্রহ উদ্দেশ্য কি ছিল সেটাও তো আমরা করছি, প্রত্যেকটা যে আন্দোলন করছি তার সাথে কি উদ্দেশ্য ছিল পড়ছি। দেখো তাহলে রাওলাট আন্দোলনের সত্যাগ্রহ উদ্দেশ্য ছিল রাওলাট আইনকে প্রত্যাহার করা। রাওলাট সত্যাগ্রহের উদ্দেশ্য ছিল রাওলাট আইনকে প্রত্যাহার করা। ওকে, এরপর দেখো অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন 1920 পয়লা আগস্ট। অসহযোগ আন্দোলন শুরু হওয়ার প্রথম মানে এর অফিসিয়াল ডেটটা ছিল 1 আগস্ট 1920। এর আগে দেখো অলরেডি গান্ধীজি একটা অসহযোগ আন্দোলন করেছিল। কোনটা ছিল? ভেদা সত্যাগ্রহ, কিন্তু এটা আঞ্চলিক ছিল। ভারত এই প্রশ্নগুলো এরকমই দেয় যে গান্ধীজির প্রথম অসহযোগ আন্দোলন কোনটা ছিল বা কবে ছিল। গান্ধীজির ভারতের প্রথম অসহযোগ আন্দোলন ছিল খেদা। বোঝা যাচ্ছে? এইটা তিনি সর্বভারতীয় স্তরে করছে। এই যে অসহযোগ আন্দোলন যেটা 1920 আমরা করছি, এটা ছিল তার সর্বভারতীয় স্তরে আন্দোলন। এর উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল লেখো স্বরাজ। উদ্দেশ্য ছিল স্বরাজ লাভ করা। স্বরাজ লাভ করা। বোঝা গেল? তাহলে মাথায় রাখবে যে এই যে অসহযোগ আন্দোলন শুরু হওয়ার সময়টা কবে ছিল? 1 আগস্ট 1920 সাল। এই দিনে কি হয়, এটা আরেকটা কারণে এই 1 আগস্ট 1920 সালটা বিখ্যাত। এই দিনে সকালবেলা উঠে সবাই জানতে পারে বাল গঙ্গাধর তিলকই মারা গেছে। বাল গঙ্গাধর তিলকের নাম শুনেছে নিশ্চয়ই, লোকমান্য বাল গঙ্গাধর তিলক, তাই তো? মহারাষ্ট্র বা বম্বের অবিসম্বাদী নেতা ছিলেন। 1920 সালে 1 আগস্ট কে মারা যান? বাল গঙ্গাধর তিলক মারা যান। এটা পরীক্ষায় যায়। বাল গঙ্গাধর তিলক কবে মারা যান? এই একই দিনে, যেদিন অসহযোগ আন্দোলন শুরু হওয়ার কথা ছিল, 1 আগস্ট 1920 সাল। ঠিক আছে, এরপর গান্ধীজি কোনটা আর কি আন্দোলন ছিল? এরপর লেখো আইন অমান্য আন্দোলন। গান্ধীজি আইন অমান্য আন্দোলন, এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আইন অমান্য আন্দোলন এটাও কি সর্বভারতীয় স্তরে। ঠিক আছে, খেদা তার লাস্ট আঞ্চলিক আন্দোলন ছিল। তারপর যা আন্দোলন তিনি নেতৃত্ব দিচ্ছে সব হচ্ছে সর্বভারতীয় স্তরে। ঠিক আছে, এটা কবে শুরু হয়েছিল? আইন অমান্য আন্দোলন। এর আগে দেখো গান্ধীজি আঞ্চলিক আইন অমান্য আন্দোলন করেছিল চম্পারণ। তাহলে ভালো করে বোঝো, তোমাকে যখন দেবে গান্ধীজির প্রথম আইন অমান্য আন্দোলন ভারতে কোনটা ছিল, উত্তরটা কি হবে? চম্পারণ। ভারতে প্রথম গান্ধীজির অসহযোগ আন্দোলন কোনটা ছিল? উত্তর হবে খেদা। হ্যাঁ, কিন্তু এগুলো ছিল আঞ্চলিক। ঠিক আছে, এই যে আইন অমান্য আন্দোলন যেটা সর্বভারতীয় স্তরে আমরা করছি, এটা কবে শুরু হয়েছিল? লেখো 6 এপ্রিল 1930। 6 এপ্রিল 6 এপ্রিল 1930। এই আইন অমান্য আন্দোলনের আগে তিনি একটা বিখ্যাত মার্চ করেছিলেন যাকে বলে ডান্ডি মার্চ। মনে আছে? ইতিহাসে পড়েছিলেন ডান্ডি মার্চ। সবরমতী আশ্রম, গান্ধীজির আহমেদাবাদের সবরমতী আশ্রম, সেখান থেকে শুরু করে তিনি ডান্ডি একটা হচ্ছে গুজরাটেরই একটা প্রত্যন্ত গ্রাম। সেখানে একটা ওই ডান্ডি অঞ্চলে একটা অঞ্চল ছিল, একটা গ্রাম ছিল, মানে ডান্ডি অঞ্চলের মধ্যে, ডান্ডি ডিস্ট্রিক্টের মধ্যে একটা ছোট্ট গ্রাম ছিল নবসারি। তাহলে সেই তিনি আহমেদাবাদ যে সত্যাগ্রহ, মানে আহমেদাবাদ থেকে শুরু করে, মানে সবরমতী আশ্রম থেকে শুরু করে তিনি আসলেন কোথায়? ডান্ডির কোন গ্রামে? নবসারি গ্রামে। প্রায় 240 মাইল রাস্তা তিনি হেঁটে এসেছেন। বলছে এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডান্ডি মার্চ। তাহলে ডান্ডি মার্চ শুনেছো তো ইতিহাসে? তাহলে এই যে আইন অমান্য আন্দোলন, এটাকে করার আগে তিনি কি করেছিলেন? তিনি ডান্ডি মার্চ করেছিলেন। ডান্ডি মার্চ কবে থেকে হবে? ডান্ডি মার্চ তিনি করেছিলেন 12ই মার্চ থেকে 5ই এপ্রিল। ডান্ডি মার্চ ইতিহাসে বিখ্যাত। ডান্ডি মার্চ। তাহলে ডান্ডি মার্চ কবে থেকে কবে করেছিলেন? কোথা থেকে কোথায়? সবরমতী আশ্রম থেকে ডান্ডি। 12ই মার্চ থেকে 5ই এপ্রিল তিনি কোথায় গিয়ে? 12ই মার্চ থেকে 5ই এপ্রিল তিনি ডান্ডি মার্চ করলেন। কোথায়? সবরমতী আশ্রম থেকে ডান্ডির ওই একটা ছোট্ট গ্রাম ছিল নবসারি বলে, সেই গ্রামে তিনি পৌঁছালেন। কবে গিয়ে পৌঁছালেন? 5ই এপ্রিল। ঠিক পরের দিন তিনি কি করলেন? ওখানে যে কোস্টাল অঞ্চল ছিল, যে ভূগোল অঞ্চল ছিল, সেখানে তিনি নুন বানান। সেই সময় কোনো ভারতীয়কে নুন বানানোর কি অধিকার ছিল না, মানে নুন আইন জারি করা ছিল, নুন আইন, সল্ট অ্যাক্ট জারি করা ছিল। সল্ট অ্যাক্ট অনুসারে কোনো ভারতীয় কি করতে পারবে না? নুন তৈরি করতে পারবে না। নুন তৈরি করলে তার বিরুদ্ধে কি হবে? আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাহলে গান্ধীজি বললেন আমি এই আইনকে মানি না। তাহলে আইন অমান্য আন্দোলন। তাহলে কোন আইনকে তিনি মানেন না? লবণ আইনকে তিনি মানেন না। বুঝেছো? লবণ যে আইন আর কি ছিল সেটাকে তিনি মানেন না।
ভারতীয়রা নুন তৈরি করতে পারবে না। এটা কে বললো? বলে তিনি কবে তিনি লবণ তৈরি করলেন? 6 এপ্রিল। দেখো লেখা রয়েছে এখানে। আইন অমান্য আন্দোলন শুরু হলো কবে? তাহলে স্টুডেন্টরা গুলিয়ে ফেলে ডান্ডি মার্চের সাথে আইন অমান্য আন্দোলন। ডান্ডি মার্চটা ছিল একটা রাস্তা অতিক্রম করেছে, এটাকে বলে ডান্ডি মার্চ। কবে থেকে কবে? 12 মার্চ থেকে 5 এপ্রিল। কোথা থেকে কোথায়? সবরমতী আশ্রম থেকে ডান্ডি, তাই তো? এবং সেখানে গিয়ে তিনি 6 এপ্রিল কি করলেন? লবণ তৈরি করলেন। তাহলে এই যে অসহযোগ আইন অমান্য আন্দোলন, এটা শুরু হয়েছিল 6 এপ্রিল। উদ্দেশ্য কি ছিল? নেক্সট দেখো, উদ্দেশ্য পূর্ণ স্বরাজ। উদ্দেশ্য ছিল পূর্ণ স্বরাজ। তাহলে পরীক্ষায় দেবে যেমন অসহযোগ আন্দোলন, উদ্দেশ্য কি ছিল? স্বরাজ। পূর্ণ স্বরাজ নয়। পূর্ণ স্বরাজের উদ্দেশ্য কোনটা ছিল? আইন অমান্য আন্দোলন 1930 উদ্দেশ্য। হয়ে যাচ্ছে? প্রত্যেকটা আন্দোলন আমরা করছি এবং তার সাথে কি উদ্দেশ্য ছিল সেটাও করছি। নেক্সট দেখো 1942 মানে ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন এটা কবে হলো? এটা হয়েছিল 9 আগস্ট 1942। 9 আগস্ট 1942, ভেরি ইম্পর্টেন্ট, তাই তো? ভারত ছাড়ো আন্দোলন ছিল গান্ধীজির দ্বারা পরিচালিত শেষ সর্বভারতীয় আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? অফিসিয়াল ডেটটা ছিল 9 আগস্ট 1942। কিন্তু মানে ব্যাপারটা কি হয় দেখো, এই যে ভারত ছাড়ো আন্দোলন সেটা আর কি, যে মানে আন্দোলন হওয়ার আগে কি হয়? মিটিং হয়। মিটিং করে সেটার আর কি প্রস্তাব গ্রহণ করা হয়। তাহলে 8ই আগস্ট 1942 সালে কি করা হয় আর কি? মুম্বাইয়ের বিখ্যাত বম্বে, ঠিক আছে, গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান, ভালো করে বোঝো। বম্বেতে সেই সময় গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান বলে একটা বিখ্যাত জায়গা ছিল। সেখানে 8ই এপ্রিল সবাই একত্রিত হয়ে কংগ্রেসের বড় বড় নেতারা তারা এই ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে এবং তারা সিদ্ধান্ত নেয় পরের দিন মানে 9 আগস্ট থেকে কি হবে? ভারত ছাড়ো আন্দোলন শুরু হবে। কিন্তু হয়টা কি, সেদিন ওই প্রস্তাব গ্রহণ করতে করতে অনেক রাত হয়ে যায়। 8ই আগস্ট গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে বসে সিদ্ধান্ত নেওয়া হয় যে ভারত ছাড়ো আন্দোলন শুরু হবে তার পরের দিন থেকে। কিন্তু সেই দিন রাতে কি করে? পুলিশ সব বড় বড় নেতাকে অ্যারেস্ট করে, মানে জওহরলাল নেহরু থেকে শুরু করে গান্ধীজি থেকে শুরু করে সবাইকে পুলিশ অ্যারেস্ট করে। এটাকে বলা হয় অপারেশন জিরো। কি বলা হয়? অপারেশন জিরো। যত বড় বড় নেতা তাদেরকে জেলে পুরে দেওয়া হয়। গান্ধীজিকে কোথায় আটক করে রাখা হয়? আগা খান প্যালেস। এটা পরীক্ষা দেয় যে এই যে যখন তোমার ভারত ছাড়ো আন্দোলন চলছিল তখন গান্ধীজিকে কোথায় আটক করে রাখা হয়েছিল? কি হবে? লিখে রাখো, গান্ধীজিকে আগা খান প্যালেসে আটক করে রাখা হয়। আগা খান গান্ধীজিকে বলে দেখো, ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজিকে আগা খান প্যালেসে আটক করে রাখা হয়। আগা খান প্যালেসে 1942-এ ওই আগস্ট থেকে শুরু করে 1944 মে অবধি 1942-এ গান্ধীজিকে আগা খান প্যালেসে আর কি আটক করে রাখা হয়েছিল। 1942-এ ওই আগস্ট থেকে 9 আগস্ট থেকে শুরু করে 1944-এ মে মাস অবধি তাকে আটক করে রেখে দিয়েছে। বোঝা গেল? 9 আগস্ট তাকে অ্যারেস্ট করা হলো, করে 1944 সালে মে মাস অবধি তাকে আটক করে রাখা হয়েছে। তাহলে এর উদ্দেশ্য কি ছিল? এই যে ভারত ছাড়ো আন্দোলন, এর উদ্দেশ্য কি ছিল? পড়া চলে গেছে। পূর্ণ স্বরাষ্ট্র আইন অমান্য আন্দোলন, ব্রিটিশ মুক্ত ভারত। তাহলে দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1919 সালে 13 এপ্রিল। 1900 জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1913 সালে, 1919 সালে 13 এপ্রিল, ঠিক আছে? 1919 সালে 13 এপ্রিল। এই যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের আর কি মূল চক্রান্তকারী কাকে বলা হয়? মাইকেল ওডায়ার। দেখো, দুজনের নাম পাওয়া যায়। একটা হচ্ছে জেনারেল ডায়ার। দেখো, পুলিশ কর্তা ছিলেন জেনারেল ডায়ার। পুলিশ কর্তা ছিলেন জেনারেল ডায়ার। অর্থাৎ যে গুলি চালিয়েছিল জেনারেল ডায়ার, জেনারেল ডায়ার। কিন্তু তাকে নির্দেশ দিয়েছিল কি? সেই সময় পাঞ্জাবের শাসনকর্তা। দেখো, পাঞ্জাবের সেই সময় পাঞ্জাবে প্রশাসনিক কর্তা ছিলেন। পাঞ্জাবের প্রশাসনিক কর্তা ছিলেন কে? মাইকেল ও ডায়ার। মাইকেল ও ডায়ার, বুঝা যাচ্ছে? তাহলে কাকে মেন কালপিট ধরা হয়? মাইকেল ও ডায়ারকে। কারণ গুলিটা যে চালাচ্ছে সেটা ইম্পর্টেন্ট না, কে আদেশ দিচ্ছে। তাহলে আদেশটা তো প্রশাসনিক স্তর থেকে এসেছিল। সেই সময় পাঞ্জাবের প্রশাসনিক কর্তা কে ছিলেন? মাইকেল ও ডায়ার। তিনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন আর ওখানে গিয়ে গুলিকে চালিয়েছিলেন মাইকেল ডায়ার, জেনারেল ডায়ার, জেনারেল ডায়ার।
তাহলে এই জন্য মেন কালপিট কাকে ধরা হয়? মাইকেল ওডার। এই লোকটিকে পরবর্তীকালে উধাম সিং হত্যা করেছিলেন 1940 সালে। উধাম সিং, দেখো মাইকেল ওডায়ারকে হত্যা করেছিলেন উধাম সিং 1940 সালে। মাইকেল ওডায়ারকে হত্যা করেছিলেন উধাম সিং 1940 সালে। এটা জালিয়ানওয়ালাবাগের হত্যাকারী মানে কি ছিল, বদলা ছিল উধাম সিং। বুঝা গেল? তাহলে এই হচ্ছে কালপিট, কুখ্যাত চরিত্র। এরপর আমরা পড়েছিলাম কার কথা? আমরা বললাম এক্ষুনি স্যান্ডার্সের কথা। তাহলে স্যান্ডার্সের নাম কোথায় যুক্ত? সেটা হচ্ছে কোথায়? সেই লাহোরে কুখ্যাত লাঠি চালনা। লাহোরে লাঠি চালনা কে করেছিল? স্যান্ডার্স। কে মারা গেছিল? লালা লাজপত রায়। তাহলে কুখ্যাত চরিত্র। আর কোন কুখ্যাত চরিত্রের কথা আমরা জানি? চার্লস টেগার। চার্লস টেগার, বুড়িবালামের যুদ্ধ মনে আছে? বুড়িবালামের যুদ্ধ মনে নেই? বুড়িবালামের যুদ্ধে কে ছিল? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বাঘা যতীন ছিল না? তাহলে বাঘা যতীন কি হয়েছিল? বাঘা যতীনকে হত্যা করা হয়েছিল। তাহলে বাঘা যতীনকে হত্যাকারী যে পুলিশ কর্তা তার নাম কি ছিল? দেখো চার্লস টেগার। চার্লস টেগার।